গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নিউ এডুকেশন পলিসি নেপ 2020, যেটা তোমাদের সিভিল সার্ভিস মেন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবং এরপরেই আমি নিয়ে আসব যে নতুন যে প্রধানমন্ত্রী দিলেন প্রপার্টি কার্ড অর্থাৎ স্বামিত্ব যোজনা, তার উপরে আমি একটা ক্লাস নেব। তো নিউ এডুকেশন পলিসি এর প্রস অ্যান্ড কনস আমরা দেখব, যেটা আমাদের আগামী পরীক্ষাগুলোতে সাহায্য করবে। তো তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ইন ইন্ডিয়া, এ নিউ এডুকেশন পলিসি typically comes along only once in every few decades. ভারতে এই নিউ এডুকেশন পলিসি একবারই আসে কয়েক দশক বাদে বাদে। ফার্স্ট এডুকেশন পলিসি ওয়াজ 1968, introduced by the administration under মিসেস ইন্দিরা গান্ধী। তাহলে 1968-এ আমরা প্রথম এডুকেশন পলিসি পাই ইন্দিরা গান্ধীর শাসনাধীনে। দিস ওয়াজ রিপ্লেসড বাই দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি ইন 1986 বাই হার সন মিস্টার রাজীব গান্ধী। তাহলে 68-এর পর 86, তাহলে প্রায় আফটার 18 ইয়ার্স গান্ধী, রাজীব গান্ধী prime minister at that time. A few years later, 1992, it was slightly modified again by Prime Minister P.V. Narasimha Rao. এবং ঠিক তার পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হন, P.V. নরসিমহা রাও, তিনি ওই রাজীব গান্ধীর আনা এডুকেশন পলিসিটাকে সামান্য একটু রদবদল করে চালু করেন। নাও 2020, অ্যাপ্রক্সিমেটলি 3 decades later, অর্থাৎ 1992 থেকে 2000, প্রায় 2022 হলে আমরা প্রায় 3 ডিকেডস পাবো। তাহলে 2020 শেষ 21, প্রায় আমরা 3 ডিকেডস, 3 দশক। এই নিউ এডুকেশন পলিসি উইথ ড্রাস্টিক চেঞ্জেস হ্যাজ বিন ব্রট ইন বাই দ্য রুলিং গভর্নমেন্ট। একটা নতুন এডুকেশন পলিসি এলো আমাদের বর্তমান সরকারের অধীনে। দ্য ডিটেলস অফ দ্য পলিসি ওয়ার রিলিজড টু দ্য নেশন আফটার ক্যাবিনেট অ্যাপ্রুভাল অন 29 জুন। 29 জুন ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভ করার পর এটা প্রকাশিত হলো। ইট ওয়াজ সেড দ্যাট দিস ন্যাশনাল এডুকেশনাল পলিসি নেপ 2020 would be a comprehensive framework to guide the development of education in the country. তাহলে 2020-তে আমরা যে নেপ নিয়ে এলাম, নিউ এডুকেশন পলিসি, এটা কম্প্রিহেন্সিভ ন্যাশনাল এডুকেশন পলিসি বলা। The NEP 2020, which proposes sweeping changes, has caused quite the buzz since its introduction. এবার যখন থেকে এই নিউ এডুকেশন পলিসি ইন্ট্রোডাকশনের ব্যাপারে এলো, তখনই কিছু গুঞ্জন, কিছু আলোচনা সমালোচনা শুরু হলো। এখন আমাদের দেখে নেওয়া যাক এই পলিসির প্রধান দিক। দ্য পলিসি সাপোজ টু অ্যাড্রেস 7 কি ইস্যুস। 7টা প্রধান দিক এই পলিসিতে বলা হয়েছে। কি কি? ইজি অ্যাক্সেস ফর দ্য স্টুডেন্টস, ছাত্ররা সহজেই যাতে শিক্ষা লাভ করতে পারে। ইজ অফ পার্টিসিপেশন, শিক্ষায় সহজে অংশগ্রহণ। কোয়ালিটি অফ কোর্সেস অফার্ড, যে স্টাডিগুলো আমরা দেবো তার কোয়ালিটি থাকে। ইকুইটি, সর্বস্তরে শিক্ষার ব্যবস্থা। সিস্টেম এফিসিয়েন্সি, আমরা যে পরিকাঠামো, আমাদের যে এডুকেশন স্ট্রাকচার, সেটা এফিসিয়েন্ট হবে, দক্ষতা সহকারে কাজ করবে। গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, পরিচালনা, নিয়ন্ত্রণ সঠিকভাবে হতে হবে, থাকতে হবে। ফেসিলিটিস অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ গবেষণা ও উন্নয়নের সুযোগ থাকবে, সুবিধা থাকবে। অ্যান্ড ফিনান্সিয়াল কমিটমেন্ট ইনভলভ, এবং আর্থিক সহায়তা। এই 7টা প্রধান দিক এখানে বলা হয়েছে।
তাহলে প্রশ্ন হলো, এখন আমাদের যেটা আলোচনা গুঞ্জন, ডাস নেপ 2020 ট্রুলি স্যাটিসফাই দিস ক্রাইটেরিয়া? আমাদের কি যে অভাব শিক্ষার ক্ষেত্রে, যে বৈষম্য, সেটা কি সত্যি এটা তাড়াবে? হোয়াট আর দ্য হিটস অ্যান্ড মিসেস অফ দ্য পলিসি? তাহলে পলিসি কোন জায়গাটা হিট করেছে, কোন জায়গাটা মিস করেছে, সেটা এবার দেখানো যাক। অর্থাৎ আমরা ক্রিটিক্যালি ডিসকাস করবো এবার এডুকেশন পলিসি। আমরা যেভাবে দেখব সেভাবে এটাকে নেব, সেই জায়গা থেকে দেখি আমরা অ্যাজ এ পলিসি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জিনিসটাকে আলোচনা করি। দ্য নিউ পলিসি প্রফার্স এ সিঙ্গেল রেগুলেটর ফর হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। তাহলে এই নতুন পলিসি কি দিল? একজন সিঙ্গেল রেগুলেটর ফর হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস। অর্থাৎ যেমন আমরা দেখতাম ইউজিসি, এআইসিটি, এই সমস্ত যে জায়গাগুলো ছিল, সেখানে সবাই মিলে একটাই হবে। মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশনস ইন ডিগ্রি কোর্সেস। ডিগ্রি কোর্সে যতবার খুশি ঢোকা বেরোনো করা যাবে। ডিসকন্টিনিউশন অফ এমফিল প্রোগ্রাম, এমফিল প্রোগ্রামকে ডিসকন্টিনিউ করে দিতে হবে। লো স্টেক্স বোর্ড এক্সাম, বোর্ড এক্সামের খুব একটা গুরুত্ব থাকবে না। অ্যান্ড কমন এন্ট্রান্স এক্সাম ফর ইউনিভার্সিটিস, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সাধারণ একটা এন্ট্রান্স এক্সাম থাকবে। ইট অলসো এইমস টু ইউনিভার্সালাইজ অ্যাক্সেস টু স্কুল এডুকেশন অ্যাট অল লেভেলস। এইটা কী দেবে? সবাই যাতে স্কুলে পড়তে পারে, সবাই, কোনো বাদ দেওয়া যাবে না। প্রি প্রাইমারি টু সেকেন্ডারি লেভেল উইথ 100% গ্রস এনরোলমেন্ট রেশিও। অর্থাৎ প্রি প্রাইমারি থেকে সেকেন্ডারি লেভেল অব্দি 100% গ্রস এনরোলমেন্ট করতে হবে ইন স্কুল এডুকেশন বাই 2030, 2030-এর মধ্যে। অ্যান্ড প্রপার ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফর অল। এবং দিতে হবে একটা ফাউন্ডেশন লিটারেসি, অর্থাৎ সাক্ষরতার ভিত্তি, সংখ্যাতত্ত্বের ভিত্তি, যাতে অক্ষর জ্ঞান, সংখ্যা জ্ঞান তৈরি হয়, এটা বেস করতে হবে। দ্য স্কুল কারিকুলাম স্ট্রাকচার হুইচ ইজ নাও 10+2, বর্তমানে আছে আমাদের দশম প্লাস 2, দ্বাদশ পেরোনোর পর আমরা কলেজ ইউনিভার্সিটিগুলোতে ঢুকি, উইল বি রিপ্লেসড, এইটা পাল্টে গেল, উইথ এ 5+3+3+4। তাহলে 10+2 কোর্সটা কী হয়ে গেল? 5 আর 3 8 আর 3 11 আর 4 15, 15 ইয়ার্স। মানে এইটা 12টাকে ধরলে, আগেরটা ধরলে 12+3 আরও 3 ইয়ার্স। স্ট্রাকচার দেয়ার বাই এনসিওরিং ইনক্লুশন অফ চিলড্রেন অফ অল এজেস, কত? 3 থেকে 18 ইয়ার্স। আন্ডার দ্য অ্যাম্বিট অফ ফর্মাল স্কুলিংস, সাধারণভাবে যে স্কুলিং, তার অধীনে ঢোকাতে হবে। ইন এ সিগনিফিক্যান্ট শিফট ফ্রম 1986 পলিসি। আমরা 1986 পলিসি যে জায়গাটা ছিল, সেখান থেকে এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ। The new policy also seeks to ensure that no student is at a disadvantage because they are from a socially and economically disadvantaged group. Gender inclusion fund and special education zones will be instituted for this purpose. তাহলে কী করতে হবে? জেন্ডার ইনক্লুশন ফান্ড, যাতে ছেলে মেয়েরা সবাই করতে পারে, তাদের জন্য ফান্ড। স্পেশাল এডুকেশন জোন তৈরি করতে হবে এই পারপাসে। কী পারপাস? না, সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের জন্য আমার এডুকেশনটাকে ব্যবস্থা করার জন্য। তাহলে এই জায়গাগুলো হিট করেছে, এটা হিট সাইট। ইট ইজ অলসো সাজেস্টেড ইন দ্য পলিসি দ্যাট দ্য মিডিয়াম অফ এডুকেশন আনটিল অ্যাটলিস্ট গ্রেড 5, মানে 5 গ্রেড অবধি মিডিয়াম অফ এডুকেশন, অর্থাৎ যে ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হবে, শুড অপশনালি বি ইন রিজনাল ল্যাঙ্গুয়েজ। এটা পছন্দ করা যাবে রিজনাল, যে অঞ্চলে থাকে 5 অবধি সে তার নিজের অঞ্চলগত ভাষাতে পড়বে, মাদার টাং আর লোকাল ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত অ্যান্ড ইন্ডিক ল্যাঙ্গুয়েজ, ভারতের আদি ভাষা সংস্কৃত অফ দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, উইল নাও বি মেন স্ট্রিমড ইন স্কুলস as one of the language options in the present 3 language formula. তাহলে বর্তমান 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে কাকে প্রদান করা হলো? সংস্কৃত। এইটা পরে আমরা আসছি এর ভালো খারাপ দিকটা আমরা বলছি। তাহলে আমাদের সংস্কৃত, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ will also be standardized throughout the country and a new curriculum will be developed for deaf children. এবং যারা
মুখ এবং বধির তাদের জন্য একটা আলাদা এডুকেশন সিস্টেম চালু করতে হবে। The new policy proposes shift from an assessment that is based on the outcome of a program to a year-round assessment structure. This entails reduction of curricular content and rote learning and supplements it with conceptual learning, experimentation and critical thinking. তাহলে দ্য নিউ পলিসি, নতুন পলিসি আমাদের কী দিল? অ্যাজ এ বেসড অন অ্যাসেসমেন্ট করতে হবে বেসড অন আউটকাম অফ এ প্রোগ্রাম টু ইয়ার রাউন্ড অ্যাসেসমেন্ট স্ট্রাকচার। আমরা প্রত্যেক বছরে অ্যাসেস করব। এটা কী নিয়ে গঠিত? দিস এন্টেলস রিডাকশন অফ কারিকুলার কন্টেন্ট অ্যান্ড রোট লার্নিং অ্যান্ড সাপ্লিমেন্ট ইট উইথ কনসেপচুয়াল লার্নিং। কনসেপচুয়াল লার্নিংয়ের উপর জোর দিতে হবে, এক্সপেরিমেন্টেশন পরীক্ষা নিরীক্ষা অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং একটা সুসংগঠিত, একটা বিচিত্র, বহুদা চিন্তিত ওপর চিন্তাভাবনার উপর জোর দিতে হবে। দ্য এম ইজ ফর দিস ইরা অফ ইন্ডিয়ান স্টুডেন্টস টু রিসিভ এ হোলিস্টিক মডেল অফ লার্নিং ওয়েল ইকুইপড উইথ কাটিং এজ স্কিলস নেসেসারি টু এক্সেল ইন দ্য 21st century। তাহলে এই ধরনের শিক্ষা ব্যবস্থা করলে কী হবে? আমরা 21st centuryতে আমরা নতুন নলেজ, নতুন স্কিল নিয়ে আমাদের ধার বাড়িয়ে উপস্থিত হব। Additionally, rigid demarcation of streams or subjects will be removed. আর্টসের স্টুডেন্ট এই নেবে, সায়েন্সের স্টুডেন্ট এই নেবে, কমার্সের স্টুডেন্ট এই নেবে, কমার্স স্টুডেন্ট সায়েন্স সাবজেক্ট নিতে পারবে না, এই যে একটা রিজিড ডিমার্কেশন, সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেয়ার উইল নাও বি flexibility to choose from interest within arts and sciences, vocational and academic streams, as well as curricular and extracurricular activities. তুমি তোমার ইচ্ছে মতো নেবে। কেউ অ্যাকাডেমিকের সঙ্গে ভোকেশনাল, ভোকেশনাল সঙ্গে অ্যাকাডেমিক, কেউ সায়েন্সের সঙ্গে আর্টস, আর্টসের সঙ্গে সায়েন্স নিতে পারে ইচ্ছে মতো, যার যেটা পছন্দ। ভোকেশনাল এডুকেশন উইল বিগিন ফ্রম গ্রেড 6 অ্যান্ড ইনক্লুড ব্যাগলেস ডেজ অর ইন্টার্নশিপ। ভোকেশনালটা শুরু হবে গ্রেড 6 থেকে, এবং এই সময়টা হচ্ছে ব্যাগলেস, কোনো বইপত্র খাতাপত্র নিয়ে যেতে হবে না, ঠিক অফিস যাওয়ার মতো, ঘর পকেটে একটা পেন বা ভেতরে জ্ঞান, নলেজ, আলোচনা। This will open a real world understanding of their subject of interest from local experts and inculcate sundry skills at an early age. তাহলে আলোচনা বিভিন্ন টপিক নিয়ে, কোনো লেখাজোখা নয়, জাস্ট গল্প, এটা হচ্ছে ভোকেশনাল। তার ফলে এই যে লোকাল ট্রেনাররা এই সব লোকাল যে বিষয়গুলোকে বলবে, তার ফলে একটা রিয়ালাইজেশন, একটা কনসেপ্ট তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিং। Another new feather in new policy is adding coding as a subject from grade 6. তাহলে গ্রেড 6 থেকে কি আরম্ভ হবে? ভোকেশন। গ্রেড 6 থেকে কি তৈরি হবে? আমার কোডিং ক্লাস। In this increasing technological era, coding may become the language of the future. তাহলে বর্তমান আমাদের যে প্রযুক্তিগত যে যুগ, তাতে কোডিং আগামী দিনের ল্যাঙ্গুয়েজ, আগামী দিনের যুদ্ধ, আমাদের টেকনোলজিক্যাল ওয়ার, সেখানে আমরা টেকনোলজি দিয়ে যুদ্ধ করব। সৈন্য সামন্ত কিছুই লাগবে না, কোডিং সিস্টেম আসবে। অ্যান্ড বিং ওয়েল ইকুইপড ইন দিস উইল এনসিওর নো হিন্ড্রান্সেস টু ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি হুইলস প্রমোটিং অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং। This new structure will not only be beneficial to school children, but also be in tune with the best global practices for the development of the mental faculties of a child. তাহলে এটা যে শুধু স্কুল চিলড্রেন উপকার করতে হয় নয়, গোটা বিশ্ব জুড়ে আমাদের যে ছেলে মেয়েদের মানসিক যে ভাবনা, মানসিক যে যুক্তিবোধ, এটাকেও কিন্তু উপকৃত করবে। Prime Minister Narendra Modi stated that new education policy will transform millions of lives towards making India knowledge hub. তাহলে নরেন্দ্র মোদী বলছে নতুন এডুকেশন পলিসি কী করবে? ভারতবর্ষকে তৈরি করবে জ্ঞানের একটা কেন্দ্র, ইন অ্যান এরা ওয়্যার লার্নিং, রিসার্চ অ্যান্ড ইনোভেশনস আর ইম্পর্ট্যান্ট। অর্থাৎ জ্ঞান কেন্দ্র হিসাবে গড়ে উঠবে ভারত, যেখানে শিক্ষা, যেখানে গবেষণা, যেখানে আবিষ্কার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়াবে। এই নিউ পলিসি তাই দেবে বলছি। However, is there more to this policy that was unceremoniously approved by the Union Cabinet without any discussion and debate? তাহলে
এবার ব্যাপারটা আমরা দেখব যেগুলো হিট এবার মিস। বলছি এটা আনসেরিমোনিয়াসলি অ্যাপ্রুভড বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট। কেন না, এডুকেশন হচ্ছে কনকারেন্ট লিস্ট। রাজ্যগুলোর সঙ্গে কোনো আলোচনা না করে, কোনো ডিবেট না করে, বিধানসভাগুলোতে কোনো আলোচনা না হতে দিয়ে, ইভেন পার্লামেন্টে কোনো বক্তব্য না রেখে এটা ব্যাকডোর পলিসি ক্যাবিনেটকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে চালু করে দেওয়া, যার উপরে কোনো আলোচনা নেই। ইন ইন্ডিয়া education is a lucrative field for politicians as it gives them political and ideological mileage for years. এটা একটা লুক্রেটিভ ফিল্ড, ক্ষেত্র কাদের? রাজনীতিবিদদের, কারণ এখান থেকে তারা বছর বছর প্রচুর সুবিধা লাভ করে। While vital reforms needed in the education sector such as widening the ability of scholarships, যেগুলো দরকার ছিল ভাইটাল স্কলারশিপ, স্ট্রেংথেনিং ইনফ্রাস্ট্রাকচার ফর ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, পরিকাঠামো উন্নত করা দরকার ছিল ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে, অনলাইন এডুকেশন বাড়ানো দরকার ছিল, অ্যান্ড ইনক্রিজিং ইউসেজ অফ টেকনোলজি আর রিফ্লেক্টেড ইন দ্য নিউ পলিসি যেটা করা হচ্ছে। ইট ইজ অলসো এ পলিটিক্যাল ডকুমেন্ট হুইচ ক্যান বি অ্যাপ্রেন্ডেড ফ্রম কমেন্টস অফ পলিটিক্যাল অ্যান্ড ইডিওলজিক্যাল অর্গানাইজেশন। ব্যাপারটার মধ্যে এবার দেখা যাচ্ছে এর ভেতরে যেন এক কেন্দ্রীয় সরকারের কোনো এক উদ্দেশ্য, কোনো এক স্বার্থ গড়ে তোলার প্রচেষ্টা। কীরকম ব্যাপারটা দেখা যাক। The policies causes for concern are being debated on all over social media. According to the Indian constitutions, regulation of different sectors of society are demarcated by 3 different lists, আমরা জানি, namely union, state, concurrent. As these names suggest, the union government makes laws on matters in the union list, state government makes laws on issues under the state list, and both the union and state government govern matters under the concurrent list. While laws are to be made on topics under concurrent list, it is the first put up as a draft for a threshold period. তাহলে যদি কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে যদি কোনো বিষয়ের উপর আইন করতে হয়, তাহলে আগে একটা ড্রাফট তৈরি করতে হবে। দিস থ্রেশহোল্ড পিরিয়ড ইজ টু এনকারেজ সাজেশন অ্যান্ড ডিসকোর্স ফ্রম দ্য স্টেট অর এমিনেন্ট পার্সোনালিটি ফ্রম রেসপেক্টিভ ফিল্ড অফ দ্য ড্রাফট। এই ড্রাফটের ওপর বিভিন্ন রাজ্য আলোচনা করবে, তারা এইগুলোকে দেবে। এডুকেশন ইজ লিস্টেড as a concurrent subject. However, the NEP 2020 was bypassed in the parliament, thereby violating the above code of conduct. অর্থাৎ এটার সবথেকে প্রধান জায়গা রাজ্যগুলোকে কোনো রকম পাত্তা না দিয়ে, রাজ্যগুলোর যে অধিকারকে পুরোপুরি খর্ব করে কেন্দ্র তার পুরো সিদ্ধান্তটাকে চাপিয়ে দেওয়ার জোর করে, যেটা কোঅপারেটিভ ফেডারেলিজমের পরিপন্থী প্রথম নেগেটিভ পয়েন্ট। A new policy introducing such substantial changes must undergo discourse in the parliament. The government bypassed opposition and objections of various state governments. Would this be a drive to substitute an already broken system of education with a centralized, communalized and commercialized education system? অর্থাৎ সরকার কি এর জন্য, অর্থাৎ এটা যেহেতু কেন্দ্রীকৃত, এটা যেহেতু সাম্প্রদায়িক ভিত্তিক, এটা যেহেতু বাণিজ্যিক ভিত্তিক, তাই কি সরকার ডিবেট আলোচনায় এড়িয়ে গিয়ে ব্যাকডোর দিয়ে পাস করালো? দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি প্যারামাউন্ট ভ্যালু ফর গ্লোবাল, মিস করেছে কোনটা, ফর গ্লোবাল আউটরিচ। নট অনলি প্যারামাউন্ট মানে আমার বিশ্বে পৌঁছানোর জন্য যে ইংলিশটা দরকার তা নয়, বাট ইট অলসো এসেন্সিয়াল ইন কানেক্টিং দ্য কমিউনিটিং উইথ পিপল, লোকের সঙ্গে যোগাযোগ করারও একটা মাধ্যম ফ্রম আদার স্টেটস উইদিন ইন্ডিয়া। কেরিয়ার বিল্ডিং, outsourcing technical support and skills are dominated by Western conglomerates where English has utmost importance. কাজেই তোমার টেকনিক্যাল সাপোর্ট, আউটসোর্সিং, তোমরা আজকে পড়তে গিয়ে দেখছো সমস্ত ভালো ভালো বই ইংলিশে, আমাদের যাবতীয় বই লেখা আছে ইংলিশ থেকে, তার সাবট্রাক্ট নিয়ে তারপর তাকে আমাদের ভাষাতে অনুবাদ করা হয়েছে। কাজে ইংলিশ ছাড়া কিন্তু জ্ঞানের জায়গাটা নেই। ইন দ্য নিউ স্কিম ইংলিশ উইল only be offered from the secondary level. তাহলে সেকেন্ডারি লেভেল থেকে ইংলিশ দেওয়া হচ্ছে। তাহলে চিলড্রেন ফ্রম ফ্যামিলিজ হু ক্যান নট অ্যাফোর্ড টু পুলিশ দেয়ার চিলড্রেন্স ইংলিশ কম্পিটেন্স উইল লস আউট অ্যান্ড অপরচুনিটিস। তাহলে যাদের ইংরেজি ভালো নেই, যেহেতু চিলড্রেন, তারা অপরচুনিটি লস করবে। ডিসকন্টিনিউং ইংলিশ অ্যাজ দ্য মেন মিডিয়াম মাইট মেক ফ্লুয়েন্সি ইন ইংলিশ বেসড অন হোয়েদার ইউ ক্যান অ্যাফোর্ড প্রাইভেট টিউটার্স। তাহলে আমার ইংলিশ শেখার জন্য কী করতে হবে?
তুমি কোথায় প্রাইভেট টিউটর পাবে কিনা ইংলিশ শেখার জন্য? দ্য ডিসঅ্যাডভান্টেজ দ্য লোয়ার কাস্ট পপুলেশন হু সি ইংলিশ অ্যাজ এ ওয়ে টু এসকেপ কাস্ট হিয়ারকি। তাহলে যারা ডিসঅ্যাডভান্টেজ সেকশন তারা ইংলিশে শেখা থেকে বঞ্চিত হবে। তাহলে এটা একটা বৈষম্য তৈরি করবে। মেন স্ট্রিম সংস্কৃত ইন ইন্ডিয়া উড বি সিনোনিমস টু ওয়েস্ট মেন স্ট্রিমিং ল্যাটিন। বাইবলিক্যাল ল্যাটিন ইজ ডেড ল্যাঙ্গুয়েজ। বাইবেলের যে ল্যাটিন আছে, ল্যাটিন আজকে ল্যাটিন আমেরিকা বলি, কিন্তু ল্যাটিন ভাষা হয় না, সেখানে ইংলিশই চলে। সিমিলারলি সংস্কৃত ইজ ইউজড বাই লেস দেন 1% অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন। 1%-এরও কম জনসংখ্যায় সংস্কৃত ব্যবহার করে, সেখানে আমি সংস্কৃত দিয়ে কী করে কমিউনিকেট করব? সম্ভবই নয়। মেন স্ট্রিমিং দিস অ্যানসেন্ট ল্যাঙ্গুয়েজ উইড অনলি বি সিন অ্যাজ এ রিগ্রেসিভ স্টেপ। এইটা আমাদের শিক্ষাকে পিছিয়ে দেবে। ঠিক আছে। অ্যাট দ্য টাইম অফ দ্য 2001 সেন্সাস of bilingualism and trilingualism, the number of English speakers in India was at 125 million, and this number ought to have increased since then. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইংরাজি বলিয়ে কইয়ে লোকের সংখ্যা কত, কাজেই সেই জায়গাটা থেকে পিছিয়ে দেবে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ হোয়াট হ্যাজ গিভেন ইন্ডিয়া অ্যান এজ ওভার মেজরিটি অফ সাউথ ইস্ট এশিয়া। আমরা আজকে যে আউটসোর্সিং করছি, বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও, আমাদের যে ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার তারা যে ওয়েস্টার্ন ইকোনমি থেকে চাকরি করছে, আমরা সাউথ ইস্ট এশিয়া থেকে এগিয়ে গেছি। কোরিয়া, চায়না থেকে আমাদের ইন্ডিয়ানরা অনেক বেশি জব করে ওই জায়গায়, কারণ দ্য চাইনিজ গভর্নমেন্ট হু আনটিল রিসেন্টলি অনলি প্রমোটেড দ্য চাইনিজ মিডিয়াম ইজ ব্রিঙ্গিং ইন রিফর্মস অ্যান্ড ইন্ট্রোডিউসিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার এডুকেশন সিস্টেম। তারাও ইংলিশটাকে নিয়ে আসছে। আন্ডার দ্য নিউ পলিসি, প্রাইভেট অ্যান্ড সেলফ গভর্ন কলেজেস উইল রিসিভ মোর অটোনমি। নতুন পলিসিতে কী দেওয়া হয়েছে? প্রাইভেট এবং সেলফ গভর্ন কলেজকে অনেক বেশি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। হোয়েন দিস কলেজেস হ্যান্ড আউট সার্টিফিকেশনস আনচেকড, কর্পোরেটিজম উইল ফলো। তাহলে এই কলেজ যে সার্টিফিকেশন কোর্সগুলো দেবে সেগুলো আনচেকড, এবং তারপরে কর্পোরেট হাউসরাই বিজনেস আসবে। ভর্তি হলে এখান থেকে MBA সার্টিফিকেট, এখানে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, বিটেক, এখান থেকে MBA সার্টিফিকেট, এবং তুমি এই সার্টিফিকেট নিয়ে নামজাদা কলেজ, তুমি সেখান থেকে চাকরি পাবে। এবং ওই সমস্ত কলেজে ভর্তি হতে গেলে একটা হিউজ মানি লাগবে, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। তাই কর্পোরেটাইজড হয়ে গেল শিক্ষা। নেগেটিভ সাইড। অর্থাৎ আমরা দেখব এই আম্বানিরা তারা ইউনিভার্সিটি কলেজ স্থাপন করছে, বলছে রিলায়েন্সের এখান থেকে মেডিকেল কলেজে যদি পড়ো, আম্বানিদের মেডিকেল কলেজে, তাহলে সেখান থেকে যারা ডাক্তারি পাস করবে চাকরি শিও। তাহলে সেখানে তোমার ভর্তি হলে পরীক্ষার কোনো ব্যাপার নেই, একটা নামকে বসতে এক্সামিন, কে কত বেশি টাকা দিতে পারবে, 10 লাখ, 12 লাখ, 20 লাখ, 30 লাখ, তোমার আমার মতো ঘরের ছেলেমেয়েরা পারবে না। কাজে তাদের আর ডাক্তার হওয়া হবে না, এবং ওখানে ডাক্তারি শিখে তারা এই চাকরি পাবে কনফার্ম। তারা ইঞ্জিনিয়ারিং, আদনানিরা করবে ইঞ্জিনিয়ারিং কলেজ, তাহলে আদনানি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করলে শিওর চাকরি। সেখানে ভর্তি হতে গেলে ক্যাপিটাল ফি 15 লাখ, 20 লাখ। A centralized education system will amount to a stepping stone to social exclusion. তাহলে সেন্ট্রালাইজড যদি এডুকেশন করে, তাহলে এটা হচ্ছে সোশ্যাল এক্সক্লুশন, সামাজিকভাবে বঞ্চনা বাড়বে, অ্যান্ড ডাইলুশন অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট, এবং রাইট টু এডুকেশন অ্যাক্টটা লঙ্ঘিত হবে। দ্য গভর্নমেন্ট স্টেটেড দ্যাট ইট ইজ প্রপোজিং টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড অটোনমি অফ হায়ার এডুকেশন। অটোনমি দেবে হায়ার এডুকেশন। However, in a completely backward move, it is dismantling the University Grant Commission, UGC-কে তুলে দিচ্ছে, which was the core structural and regulated body for higher education. This will only accelerate the commodification and centralization of education. তাহলে এটা কি করছে? শিক্ষাকে পণ্য, শিক্ষাকে বাণিজ্যায়ন করার পথ প্রশস্ত করবে। যেমন এগ্রিকালচার বিলে দেখেছি ফাটকা বাসদের রাস্তা খুলে দিয়েছে, তেমন এডুকেশন বিলটা এসে কর্পোরেটাইজড, কমার্শিয়ালাইজড, সেন্ট্রালাইজড এই জায়গাটাকে খুলে দিল পথ। দিস উইল অনলি অ্যাক্সেলারেট দ্য কমোডিফিকেশন অ্যান্ড সেন্ট্রালাইজেশন অফ এডুকেশন, হুইচ ইজ পেরিলাস কনসিডারিং দ্য প্রবাবিলিটি অফ দ্য রুলিং পার্টি পুশিং ইটস ইডিওলজিক্যাল অ্যান্ড ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। অর্থাৎ যে ক্ষমতায় আছে তারা ক্ষতিকরভাবে এটাকে ব্যবহার করছে তাদের নিজস্ব মতাদর্শ থেকে ব্যবহার করার জন্য।
This is in fact not the first time such a move was attempted. The Atal Bihari Vajpayee government tried to bring in similar reform but was met with strong opposition. সেদিন অপোজিশন অনেক স্ট্রং ছিল, তার ফলে সেই জায়গাটা অটল বিহারী বাজপেয়ী করতে পারেননি। সেদিন পার্লামেন্টে প্রচুর ছিল বামপন্থীরা যারা এটাকে ভীষণভাবে আটকে দিয়েছিলেন। আজকে সেই জায়গাটা কম, তার ফলে আজকে সহজ হয়ে গেছে। দ্য প্রেজেন্ট এডুকেশন রিফর্মস হ্যাভ কাম ইনটু বিং অনলি অ্যাজ ইট ওয়াজ পাসড থ্রু দ্য ব্যাক ডোর উইদাউট দ্য কনসেন্ট অফ পার্লামেন্ট। The present education reforms have come into being only as it was passed through the back door. Back door দিয়ে থেকে পাস করা হয়েছে without the consent of the parliament. Organization and institutions when vested with educational structure and financial autonomy will be enabled to create additional courses and departments. তাহলে অর্গানাইজেশন and ইনস্টিটিউশন তাহলে তারা কিসে করবে? তারা এডুকেশন স্ট্রাকচার তৈরি করবে ফিনান্সিয়াল অটোনমিতে, will be enabled to create additional courses and departments. However, without funding from government bodies, institutions will naturally turn to the students. তাহলে গভর্নমেন্ট যদি ফান্ডিং না করে এই সমস্ত অটোনমি পাওয়া কলেজগুলো ইনস্টিটিউশনগুলো কী করবে? তারা বিভিন্ন কোর্স বিভিন্ন এডুকেশন স্কিম তৈরি করে তার জন্য যে খরচ, সেই খরচটা কার কাছ থেকে তুলে? স্টুডেন্টদের কাছ থেকে। তাহলে যে স্টুডেন্টরা দিতে পারবে তারাই পাবে। দ্য টিউশন ফিজ উইল সাবস্ট্যান্সিয়ালি ইনক্রিজ, নট জাস্ট ফর স্টুডেন্টস ইন দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট। একমাত্র ধরো MBA পড়তে গিয়ে যে MBA স্টুডেন্টদের ফিজ বাড়বে তা নয়, MBA এর পাশাপাশি আমার অন্যান্য কোর্স আছে, সে কোর্সে যারা ভর্তি হবে তাদেরও ফিজ অ্যাকচুয়ালি বেড়ে যাবে। বাট অল দ্য স্টুডেন্ট অ্যাটেন্ডিং দ্যাট ইনস্টিটিউশন, সবারই ফি বাড়বে সেই ইনস্টিটিউশনে। দিস কাপলড উইথ অ্যানাদার ফিচার অফার্ড বাই NEP, দ্যাট মাল্টিপল এক্সিট অপশন অ্যাট ইউনিভার্সিটিজ উইল ইনক্রিজ দ্যাট ড্রপ আউট রেট। যতবার খুশি আমি ছেড়ে দিতে পারি, আমি যখন খুশি ঢুকতে পারি, যখন খুশি বেরোতে পারি, এর ফলে ড্রপ আউট বাড়বে। এখন পড়তে পারছি না, পরে দেখা যাবে। এখন থাক চাপ, এখন অন্য কোনো কাজের জন্য আমি ছেড়ে দিলাম, অন্য কোনো স্বার্থের জন্য ছেড়ে দিলাম, রাজনীতি করার জন্য ছেড়ে দিলাম, তাহলে ড্রপ আউট বাড়বে। আন্ডার দ্য মাল্টিপল এক্সিট অ্যান্ড এন্ট্রি অপশন, ইফ এ স্টুডেন্ট ডিসাইড টু লিভ মিড কোর্স, he will receive appropriate certification for credits earned until that point, which will be digitally stored in an academic bank credit ABC. তাহলে এই অপশন কী থাকছে? কোনো স্টুডেন্ট যদি মাঝপথে পড়া ছেড়ে দেয়, সে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট পাবে। সেখানে দেখা যাবে যে সে কী মার্কস পেয়েছে সেটা একটা ডিজিটালি আমি স্টোর করে রাখবো এবং তাকে একটা সার্টিফিকেট দেবো, ABC, অর্থাৎ অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এ সার্টিফিকেট, এ ডিপ্লোমা, এ ব্যাচেলার্স ডিগ্রি অ্যান্ড ব্যাচেলার্স ডিগ্রি উইথ রিসার্চ রেসপেক্টিভ উইল বি অ্যাওয়ার্ডেড ফর ইচ ইয়ার অফ এ 4-year কোর্স। প্রত্যেক বছরে এই কোর্সে দেওয়া হবে। তাহলে ধরা যাক তুমি রিসার্চ করতে করতে বা ব্যাচেলার ডিগ্রি করতে করতে মাঝপথে ছেড়ে দিলে, তাহলে তুমি 1 বছর বাদে ছেড়ে দিলে, 1.5 বছরে যতটুকু করেছো তারপর কোর্স দেওয়া যে ব্যাচেলার ডিগ্রি 1.5 বছর, ডিপ্লোমা করেছো যে সময় পদে তার জন্য একটা ডিগ্রি। তাহলে প্রত্যেক বছরে একটা করে সার্টিফিকেট। আবার তোমার যখন মনে হলো যে 3 বছর করা আছে, 1 বছর করতে হবে, যাই আরেক বছর ঢুকি, এই জায়গাটা। তাহলে প্রত্যেক বারের জন্য কি হবে? যতবার তুমি ছাড়বে, যতবার তুমি ঢুকবে, টাকা বিজনেসের জায়গাটা তৈরি করে দেওয়া। অর্থাৎ আমার 2 বছর সার্টিফিকেট আছে, কোথাও চাকরি করতে গেলে বলে এখানে আপনার 4 বছরের লাগবে, তাহলে আমার 2 বছর বাকি আছে, তাহলে যখন ঢুকি এবার তোমাকে কলেজ বলে আচ্ছা তাহলে তোমার লাগবে, তখন আবার টাকা দাও, আবার ঢুকো। বিজনেস 4-year course with financial autonomy resulting in financial burden on students and ability of certification each year. More students will be prompted to drop out. This creates an immense disparity between financially able and disabled students. তাহলে যাদের আর্থিকভাবে স্বচ্ছন্দ তারা বেটারও পাবে, তারা সুযোগ পাবে। যাদের সেটা থাকবে না, গরিব পিছিয়ে পড়া স্টুডেন্ট, মেধা থাকা সত্ত্বেও তারা ঢুকতে পারবে না। This would again amount to dilution of the right to education act. The government has introduced vocational and polytechnic education for school students through the new policy under the title Reimagining Vocational Education. Reimagining Vocational Education, এইটা তৈরি করেছে পলিটেকনিক ভোকেশনাল, which aims to remove the hard separation between academic and vocational schools.
তাহলে রি-ইমাজিন ভোকেশনাল এডুকেশন কী করা হলো, পার্থক্য ঘুচিয়ে দেওয়া হলো। অ্যাকাডেমিক আর ভোকেশনালের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি ভোকেশনাল নিতে একাডেমিক নিতে পারো, একাডেমিক নিতে ভোকেশনালও করতে পারো। কত থেকে? অ্যাজ আর্লি অ্যাজ গ্রেড 6। তাহলে ভোকেশনাল 6 থেকে, কোডিং 6 থেকে, ইংলিশ 6 থেকে, ইনক্লুডিং ইন্টার্নশিপ grade 6 opportunity from grade 6 to 12. This however ignores the importance of ensuring basic mainstream education to all students till at last grade 10. তাহলে 10 অবধি যাদের গ্রেড তারা কিন্তু এই বেসিক মেনস্ট্রিমের মধ্যে আসতে পারছে না। স্টুডেন্টস opting for such courses will certainly not be from privileged background. Children who are economically backward, belonging to lower caste, who struggle in English, coding, would end up opting for these streams. তারা এই স্ট্রিমের সঙ্গে সঙ্গে তাদের জায়গাটা, শেখার জায়গাটা শেষ হয়ে যাবে। Introducing this at such an early age will form a barrier of first generation learners and those from disadvantaged background to access higher education. তাহলে এটা ফার্স্ট জেনারেশন লার্নার হিসেবেই শেষ হয়ে গেল, আর এগোতে পারবে না তারা। ঠিক আছে, গ্রেড 6 থেকে যদি এগুলো চালু হয়। While NEP 2020 aims for many much needed positive changes, the backdoor passing of the bill and the possibility of amplifying existing fault lines in Indian society needs to be looked into. The policy will seemingly increase the economic divide in a country that is already divided by religion, caste, gender and wealth. তাহলে এডুকেশন দিয়ে ডিভাইড করে দেওয়া হচ্ছে বর্তমানে। বা একটা সময় ডিভিশন আমাদের ছিল জাত পাত ধর্ম দিয়ে, এখন শিক্ষা দিয়ে বিভাজন করে দেওয়া হবে। কারা শিক্ষা পাবে, কারা শিক্ষায় পিছিয়ে আছে, কারা কিছু জানে না, কারা অনেক এগিয়ে গেছে। দ্য নেপ সাপোজলি envisages decolonizing young Indian mind. However, in reality, would that translate to the saffronization, not decolonization? Decolonization নয়, এটা saffronization, গেরুয়াকরণ। Earlier this year, crucial topics for students. এই বছর প্রথম দিকে যেটা করা হয়েছে, crucial topics such as democratic rights, challenges to democracy, citizenship, food security, gender, religion, caste, secularism were dropped from syllabus. সিলেবাস থেকে এগুলো, NCERT সিলেবাস থেকে এগুলো বাদ দিয়ে দেওয়া আছে। আর all the new stepping stone to achieve saffronization. তাহলে এখানে আমরা saffronization দিকে পা বাড়াচ্ছি। তাদের মতাদর্শ, তাদের ইডিওলজি চাপিয়ে দিচ্ছে। এইগুলো থাকলে, এইগুলো যদি ছাত্ররা শেখে, তাহলে তারা তাদের মতাদর্শ চাপাতে পারবে না। In this scenario, holistic, interdisciplinary, multidisciplinary overall learning could possibly be a front to cover all of the above aspects. তাহলে আমরা যেটা দেখব যে আভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ, বহুদা যে নিয়ন্ত্রণ সমস্ত ওভারঅল লার্নিংয়ে, সেটা চলে যাবে একজন কেন্দ্রের হাতে। It will take years before the policy goes into full swing, and only then will this complexity become apparent. The method of implementation will determine its success and failure. কীভাবে প্রয়োগ করা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে সাফল্য বা ব্যর্থতা। The flaws in this policy need to be addressed with deliberation through proper code of conduct to reduce the current shortfall. তাহলে আমরা এডুকেশন পলিসির প্রস অ্যান্ড কনস দেখলাম, তার নেগেটিভ সাইড, তার পজিটিভ সাইড। এবার বিচারের ভাবনা প্রত্যেকের নিজস্ব ইন্ডিপেন্ডেন্টলি যে যেভাবে এটাকে দেখবে। কিন্তু আমাদের সিভিল সার্ভিসে আমরা নিউ এডুকেশন পলিসির পজিটিভ সাইড কী কী, নেগেটিভ সাইড কী কী, সেইগুলো আমাদের কোশ্চেন থাকবে। তাই আমি পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলোকে বললাম। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ, গুড নাইট।